মাঠ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম আকাশ ভাই ইউটিউবে ভিডিও বানানো বাদ দিয়ে মাঠে কাজ করতেছে। কিন্তু কেন? তো তার মুখ থেকে আজকে শুনবো যে মাঠে কাজ করে বেশি টাকা ইনকাম করা যায় নাকি ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করা যায়। হ্যালো আকাশ ভাই, একটু এদিকে তাকান। যে আজকে আপনি আমাদেরকে জানাবেন যে ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করা যায় নাকি মাঠে কাজ করে বেশি টাকা ইনকাম করা যায়, ঠিক আছে? তো একটু মাইক্রোফোনটা নেন। ভাই, সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা যখন এই হুটহাট করে ভিডিও করেন আমার অনেকটা হাসি পায়। তো দয়া করে অনুরোধ থাকবে, মাঠে কাজ করতে আসছি ভাই, এই কাজের মধ্যেও কি একটু শান্তি দিবেন না? কাজের মধ্যেও ভিডিও করতে হবে। যাই হোক, আপনি যখন দেখেন আমার আশপাশে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যে কোনো পরিবেশে ভিডিও না করে অন্তত পক্ষে একটু পরিবেশে আছে এই অবস্থায় যেন ভিডিওটা করে। সবার কাছে এটাই আমার অনুরোধ থাকবে। তো আমার কাছে একটা প্রশ্ন রাখা হয়েছে, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো বাদ দিয়ে আমি যেহেতু মাঠে কাজ করতেছি, সুতরাং ইউটিউবে বেশি টাকা ইনকাম হচ্ছে নাকি মাঠে কাজ করে বেশি টাকা ইনকাম হচ্ছে, মানে দুইটার মধ্যে কোনটাতে বেশি টাকা ইনকাম করা যায়, এই প্রশ্নই রাখা হয়েছে। আমি আমার পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করব, আপনারা মিলিয়ে নেবেন। আমি দুইটারই নেগেটিভ দিক, পজিটিভ দিক, আয় ব্যয়, ঠিক আছে, কোনটা প্রফেশনালি নেবেন, সো এটাও কিন্তু বলবো। শুরুতেই আমি আপনাদেরকে ইউটিউবের ইনকামটা একটু দেখাবো, ইউটিউবের পজিটিভ দিকটা আপনাদেরকে দেখাবো। ইউটিউবে আমি লাস্ট 2 বছরে কাজ করে ইনকাম করেছি $2300 প্লাস। স্পন্সর সহ সব কিছু হিসাব করলে দাঁড়ায় 2.5 লাখ টাকা। তার মানে 2.5 লাখ টাকা আমার ইনকাম করতে সময় লাগছে 2টা বছর। অপরদিকে যদি মাঠে কাজটা দেখাই, মাঠে কাজে আমি লাস্ট 6 মাস ইনকাম করেছি টোটাল 12 লাখ টাকা। এই টাকাগুলো কিন্তু ক্যাশ টাকা, এর উপরে যত টাকা ইনকাম হয়েছে বাদ বাকিগুলো হচ্ছে খরচ গেছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন, আমি 6 মাসে মাঠে কাজ করে ইনকাম করেছি 12 লাখ টাকা, আর ইউটিউবে ইনকাম করেছি তাও 2টা বছরে 2.5 লাখ টাকা। সেই ক্ষেত্রে আমার এই মুহূর্তে যদি ইউটিউব চ্যানেলে খেয়াল করেন দেখতে পারবেন, এক মাসে লাস্ট মাসে আমার ইনকাম হয়েছে $10,000 টাকা প্লাস, মানে $100 এই মুহূর্তে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে হিসাব করে দেখেন 6 মাসে ইনকাম করেছি আমি প্রায় 60,000 টাকা বা তার একটু বেশি। বাট মাঠের ক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন 6টা মাসে 12 লাখ টাকা। তো দুইটারই হচ্ছে নেগেটিভ দিক এবং পজিটিভ দিক আমি আপনাদের মাঝে তুলে ধরবো। শুরুতে আসি ইউটিউবের ক্ষেত্রে। দেখেন, ইউটিউবে যদি আপনার প্রচুর ভিডিওতে ভিউ থাকে, মিলিয়ন মিলিয়ন যদি ভিউ হয়, আর্নিং রেভিনিউ যদি ভালো আসে, এমন কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টগুলো মানুষ দেখতে পছন্দ করতেছে, ভালো এঙ্গেজ দিচ্ছে এবং আর্নিংও ভালো হচ্ছে, হ্যাঁ, তাহলে ইউটিউবটা হচ্ছে আপনার জন্য বেস্ট এবং ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ইউটিউবের পজিটিভ দিক, ঠিক আছে। এখন মাঠে কাজ করা পজিটিভ দিকটা হচ্ছে কি ভাই, মাঠে আপনি কাজ করবেন, শান্তি মতো নিজে ফসল আবাদ করে খেতে পারবেন, এটাই সবথেকে বড় একটা পাওয়া। এটা হচ্ছে সবথেকে বড় একটা পাওয়া। তো আমার খুব ভালো লাগে যে নিজেদের খেতে যখন অন্য মানুষ এসে কাজ করে তাদের সাথে সুখের দুঃখের কথা বলতে পারি, নিজেও মাঝে মাঝে মাঠে আসতে পারি, দেখতে পারি। সো এটা হলো বড় বিষয়। আর দেখেন, বিগত বছরে যদি আমি হিসাব করে দেখাই, 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, এই 4টা বছর হিসাব করে যদি দেখাই, এই 4টা বছরে হচ্ছে আপনার সিম, ঢেঁড়স এইগুলো ফসলের কিন্তু দামটা খুবই কম ছিল। বাট এই 2024 সালে কিন্তু অর্থনীতি বাজারের একটা সংকটের কারণে প্রচুর দামটা বেড়ে যায়। যার কারণে কি হয়, আমাদের মাঠটা, ক্যামেরাম্যান ভাই একটু খেয়াল করে দেখান, আমাদের মাঠে প্রচুর জমি আছে, হাজার হাজার বিঘা, একদম বিশাল একটা মাঠ। সো এই মাঠে হয়েছেটা কি, এই বছরে প্রত্যেকটা কৃষকই যারা ফসল লাগাইছে, ফসল ফলাইছে, বিশেষ করে সিম, তারপর হচ্ছে ঢেঁড়স, পেঁয়াজ, রসুন, ঠিক আছে, যারা এইগুলোর আবাদ করেছে তারা একটা ভালো বেনিফিট পেয়েছে এবং সবাই আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। তো এই থেকে আসলে আমরা সবাই পজিটিভ দিকটা অনেক ভালো পাচ্ছি মাঠের ক্ষেত্রে। এখন ইউটিউবের ক্ষেত্রে আসলে নেগেটিভ দিকটা আপনাদের মাঝে তুলে ধরি, বেশি কথা একদম বলবো না। সেটা হচ্ছে দেখেন, আপনি যদি ইউটিউবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি কন্টেন্ট যদি আপনি না আপলোড করতে পারেন ভাই, তাহলে আপনার ভিডিওতে লিটারলি কম ভিউ আসবে, মানে কম ভিউ আসবে। তো যদি কম ভিউ আপনার আসে তাহলে কম কিন্তু ইনকাম হবে। এখন দেখেন, মনে করেন আপনি ইউটিউবে টানা 3-4টা বছর সময় দিয়েছেন, সময় দেওয়ার পরেও যদি আপনি দেখেন যে ইউটিউব থেকে ভালো ইনকাম করতে পারতেছেন না, ঠিক আছে, তাহলে আপনি নিজেই ভেবে দেখেন ইউটিউবটা কি আপনার জন্য? আপনার জন্য না। কারণ সবাই যদি ইউটিউবে চ্যানেল খুলে সবাই যে সফল হবে বিষয়টা কিন্তু এরকম না। যারা হার্ড ওয়ার্ক করতে পারবে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কন্টেন্ট দিতে পারবে, তারাই হতে পারবে। অন্যথায় লো মার্কা কন্টেন্ট আপনি হয়তো আজকে দিতে পারবেন, আজকে মানুষকে দেখাতে পারবেন, পরবর্তীতে আর মানুষ দেখবে না। কারণ চকচকে জিনিস সবাই পছন্দ করে, পরিষ্কার জিনিস, পরিচ্ছন্ন জিনিস সবাই পছন্দ করে। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর একটা জিনিস আসি মাঠে কাজের ক্ষেত্রে, যে মাঠে কাজে যখন আপনি কাজটা করবেন, মাঠে কাজে একটা খরচ আছে। এই খরচের বিষয়টাকে শেষ করি। দেখেন, আমার হচ্ছে টোটাল জমি হচ্ছে যে 12 লাখ টাকা ইনকাম করেছি, তার একটা প্রমাণ এখন শেয়ার করি। 12 লাখ টাকা ইনকাম করতে আমার টোটাল 7 বিঘা জমিতে আবাদ করতে হয়েছে। আচ্ছা, প্রথমে একটা সিম ক্ষেতের বিষয়টা বলি। এখানে একসাথে 3 বিঘা সিম ক্ষেত আছে, আর এক জায়গাতে 2 বিঘা সিম ক্ষেত আছে, অ্যান্ড আর এক জায়গাতে হচ্ছে
2 বিঘা ঢেঁড়স ক্ষেত আছে, তো সব মিলে হচ্ছে 7 বিঘা জমি। অ্যান্ড একটা যদি আপনাদেরকে হিসাব করি সিম ক্ষেতের বেলায়, সিম ক্ষেতে কিন্তু বর্তমানে দাম গেছে কত টাকা আপনারা জানেন। এই বিশেষ করে বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনটা সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু ফসলের রেট যথেষ্ট থাকছে। এই সিমের রেট আসছে আপনার 100 টাকা প্লাস, 100 টাকা কিন্তু প্লাস আসছে। আমি গড়ে 100 টাকা ধরলাম। এখন দেখেন 5 বিঘা সিমে কিন্তু আপনি যদি যারা সিমের আবাদ করেন তারা কিন্তু এটা ক্লিয়ার বুঝতে পারছেন, 1 বিঘা জমি থেকে কিন্তু আপনার 4 মণ, 3 মণ, 2.5 মণ, 2 মণ এমন কিন্তু হচ্ছে সিম উঠে। তো আমি সেই ক্ষেত্রে 2 মণ ধরলাম। 2 মণ যদি হয় তাহলে হিসেব করে দেখেন 5 বিঘা জমি, 5 বিঘা জমিতে 10 মণ করে উঠতেছে। আর যদি 100 টাকা কেজি হয় তাহলে কিন্তু একদিনে আসতেছে 40,000 টাকা। আবার ঢেঁড়সের দামটা একটু খেয়াল করেন, ঢেঁড়স তো একদিন পরপর তুলতে হয়, আর সিমটা হচ্ছে মিনিমাম 5 দিন পরপর আমরা তুলি। আর আমাদের এইগুলো হচ্ছে দেশি সিম, ঠিক আছে। আমাদের এখানে সবাই হচ্ছে দেশি সিমের আবাদটাই করে, হাইব্রিড সিমের আবাদটা খুবই কম করে, যার কারণে আমরা সবাই দেশি সিমের ভক্ত অ্যান্ড দেশি সিমটাই আমরা আবাদ করি, ঠিক আছে। দেশি সিমে একটু খরচটাও কম আছে, এটা আমাদের কাছে মনে হয় আর কি। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তাহলে হিসেব করে দেখেন যে একদিনে আমরা ইনকাম করেছি ঢেঁড়স সহ অ্যারাউন্ড 50,000 টাকা। তো 50,000 টাকা করে যদি 10 দিন বিক্রি করা যায়, ভাই দামটা কিন্তু বহুদিন ধরে আছে, এখনও কিন্তু দাম আছে। আচ্ছা এখনকার কথাটা পরেই বলি। তাহলে দেখেন 10 দিনে আমাদের ইনকাম হচ্ছে টোটাল 5 লাখ টাকা। এই জন্য আমি হিসাব করে খরচ টরচ বাদ দিয়ে আপনাদেরকে একদম টোটাল এস্টিমেটেড একটা জানাইছি। এখন বর্তমানে সিমের কিন্তু আমাদের এইখানে বর্তমানে দাম আছে হচ্ছে আপনার 30 টাকা, 35 টাকা ঢেঁড়স, 30 টাকা সিম, এরকম টাইপের আছে। এই তো মিনিমাম হচ্ছে 3-4 দিন আগেও একটা ভালো রেট ছিল, আবার একটু কমছে, ঠিক আছে। আবার কখন রেট বেড়ে যায় বলা যায় না, কারণ এখন চারিদিকে ফসল উঠছে, তো এই জন্য একটু দামটা কমছে। তাহলে হিসেব করে দেখেন যে বর্তমানে আমরা কিন্তু এখান থেকে মানে ক্ষেত থেকে একটা ভালো ইনকাম করেছি। আমার ইউটিউবে কিন্তু অত টাকা আমি ইনকাম করতে পারি নাই, বুঝতে পারছেন, ইউটিউব থেকে অত টাকা ইনকাম করতে পারি নাই, কিন্তু ক্ষেত থেকে যথেষ্ট পরিমাণে একটা টাকা পয়সা ইনকাম করেছি। এখন দেখেন এই যে এখান থেকে যে 12 লাখ টাকা ইনকাম করলাম, এখানে খরচ গেছে কত আর ইউটিউবে খরচ গেল কত, এইটার একটু কম্পেয়ারটা করে দেই, তারপরে কোনটা প্রফেশনাল নেবেন ওই বিষয়ে আমি কথা বলতেছি। আচ্ছা, মাঠে কাজ করতে গেলে ভাই এই যে সিম, এই সিমের যে জাংলাটা দেখতে পাচ্ছেন এখানে কি লাগছে বলি, শোলা লাগছে, শোলা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যে বাঁশের খুঁটি লাগছে, এরপর হচ্ছে এখানে 28 তার আছে, গণিত তার লাগছে, বাঁশ লাগছে, শোলা লাগছে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কেনা, আমাদের টাকায় কেনা কিন্তু, কারণ এতগুলো আমরা তো পাবো না, ঠিক আছে। আমরা এইগুলোর যেহেতু আবাদ করি পাবো না, ঠিক আছে। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তারপরে দেখেন এখানে অনেকটা কামলা লাগছে ভাই, কামলা লাগছে, জমিটা পরিষ্কার করতে হয়েছে, আবার ঢিপি কাটতে হয়েছে। অ্যারাউন্ড শুরুর দিকে আমাদের 5 বিঘা জমিতে কিছু না হলেও আপনার 60 থেকে 70,000 টাকা খরচ গেছে, কারণ অনেক কাজগুলো করতে হয়েছে, সার বিষ হাবি যাবে এগুলো করতে হয়েছে। এবং সিম খাতে কিন্তু আপনার সিম এবং ঢেঁড়স খাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বীজ দিতে হয়, কারণ ওইগুলো না দিলে কিন্তু আপনার ফসলগুলো কিন্তু ভালো চকচকে হবে না। অন্যদের থেকে কিন্তু আমাদের ফসলগুলো হচ্ছে অনেক ভালো। এর কারণটা হচ্ছে আমরা ফসলকে যথেষ্ট পরিমাণে খাওয়াই, এই জন্যই কিন্তু আমাদের ফসলটা ভালো পরিমাণে এখানে ফলে। এইবার আপনাদেরকে একটা প্লাস পয়েন্ট শেখাই, আপনার যদি মাঠে জমি সম্পত্তি থাকে, আপনি যদি সবজির আবাদ করেন তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভাই। মাঠে যারা কাজ করেন, মাঠে কাজ করে যদি জীবনে সফল হতে চান, বড় কিছু কিনতে চান, বড় কিছু গড়তে চান, একমাত্র সম্ভবের স্থল একটাই, সেটা হচ্ছে সবজির আবাদ। মাঠে কাজের একটা নেগেটিভ দিকটা তুলে ধরেন কি আপনার এই বছরে তো ফসলের দাম গেল, বিগত 4 বছরে ফসলের দাম যায় না, এই বছরে প্রচুর কিন্তু দাম গেছে, এই জন্য প্রচুর সবাই মানুষ খুশি এবং ভালো একটা টাকা কামাই করতে পারছে। তো এখন যদি এখানে দাম নাও থাকে ভাই, মানে কোনো ফসল আপনি লাগালেন, সিম লাগালেন, ঢেঁড়স, পেঁয়াজ, রসুন লাগালেন, আপনার একদমই কম দাম, তারপরেও আপনি বেচে কিনে শান্তিতে খেতে পারবেন। আর ইউটিউবে যদি আপনার ভিউটা একবার কমে যায় ভাই, আর যদি কোনো মতে বাড়াতে পারতেছে না, ভিউ খুবই কম, মাসে ধরেন যে $300-400 আগে ছিল, আর এখন আপনার ইনকাম দাঁড়াইছে মাসে 10, 15, 20, 30 বা 40, $50, তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি কিন্তু চলতে পারবেন না, ডিমোটিভেট হয়ে যাবেন, ভালো কন্টেন্ট বানাইতে পারবেন না। সো এই জন্য কিন্তু আপনি একদমই গর্তের মধ্যে পড়ে যাবেন। তাহলে এই দিকে কিন্তু মাঠে কাজটা টিকে আছে। এখন ইউটিউবে কারা আসলে প্রফেশনালি নেবেন, কারা নিতে চাচ্ছেন এবং কারা নেবেন না, এইটা আমি অ্যাকচুয়ালি বলি, তাহলে বুঝতে পারবেন। দেখেন ইউটিউব হচ্ছে কি, ইউটিউবে আসলে কাজটা কি জানেন, ইউটিউব হচ্ছে মানসিক পেশার, আর মাঠে কাজ করা হচ্ছে কি জানেন, শারীরিক পেশার কি জানেন, আমরা আসলে শারীরিক পেশারটা পেতে চাই না। একজন যদি এসে আমাদের একটা ঘুষি দেয়, আমাদের শরীরে আঘাত লাগে, আমরাও তাকে একটা ঘুষি মেরে দেই। আর আমরা যখন মানসিকভাবে অসুস্থ হই না, তখন কাউকে অ্যাটাক করতে পারি না ভাই, আমরা নিজেরাই নিজেদের হচ্ছে মাথা নষ্ট করে ফেলি, এটা হলো সবথেকে বড় বিষয়। তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের কিন্তু মানসিক কিন্তু প্রেশার পড়ে, আর মাঠে কাজ হচ্ছে শারীরিক প্রেশার। এখন দেখেন সবাই মনে করে কি শারীরিক প্রেশার পড়তেছে না, মানসিক প্রেশার তার মানে সহজ জিনিস, জান ভাই, যেটাকে সহজ ভাবতেছেন সেটাই বড় কঠিন। আর মাঠে কাজটা শারীরিক প্রেশার হলেও কি জানেন, আপনার দৈনন্দিন জীবনে একটা জিম করার প্রয়োজন, একটা শারীরিক পরিশ্রম ক্ষয়রোধের একটা প্রয়োজন,
এই খয়রতটা আপনি মাঠে কাজ করে করতে পারতেছেন, একদম সুস্থ সবলও থাকতেছেন, প্লাস আপনি হালাল পথে ইনকাম করতেছেন। এই যে দেখেন 12 লাখ টাকা যে ইনকাম করেছি লাস্ট 6 মাসে সিম ক্ষেত থেকে ঢেঁড়স ক্ষেত থেকে, বিশ্বাস করেন ভাই এগুলো সম্পূর্ণ হালাল টাকা। এইখানে ইউটিউবের একটা টাকাও আসে নাই, 1 টাকাও এইখানে আসে নাই, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, আজকে মাঠের মধ্যে কাজ করতে আসি, ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের সিম খেতে বা ঢেঁড়স খেতে অনেক মানুষ কিন্তু এসে কাজ করে সিম তুলে দেয়, ঢেঁড়স তুলে দেয়, ঠিক আছে। তো তারা কিন্তু আমাদের কাছ থেকে টাকাও নেয়, তো তারাও কিন্তু একটা পার্সেন্টেজ আমাদের উপর নির্ভরশীল এবং আমারও ভাল লাগে। আর আমি কিন্তু সবসময় মাঠে আসতে পারি না, কারণ আমি তো ভিডিও নিয়ে কাজ করি, অনলাইনে কাজ করি, তো যার কারণে কি হয় আমি আসতে পারি না। আমি আসলেও খুবই কম আসি, আর আমাকে অতটা প্রেশার দেওয়া হয় না যে পরিবারের একটাই ছোট ছেলে, ও আর এত কাজ টাজ কী করবে, এই জন্য আমাকেও ছাড় দিয়ে দেয়, আর ওইদিকে আমিও কাজ করি। আর না হলে মানুষ এখানে কাজ করে, আমি টুকটাক আসি, মানুষের সাথে কথাবার্তা বলি, মাঝে মাঝে মাঠে কাজ করে আমাদের কৃষক ভাইরা, তো আমি এসে যখন কথা বলে আমাকে বলে দেখো বেটা তোমাদের কাজ করতেছি, তুমি এসে সময়টা নষ্ট করতেছো, তখন আমি বলি কি সমস্যা নেই, আপনি একটু রেস্টও নেন, আমার সাথে কথা বলেন, এটা হলো সবথেকে বড় বিষয়। এই জন্য সবাই আমাদের কাজ করতে ইন্টারেস্টেড হয়, সবাই ভালোবাসে, কারণ হচ্ছে আমরা সবাইকে একটু সময় দেই যে তারা কাজ করুক, এই হলো সবথেকে বড় বিষয়। আচ্ছা, এখন ইউটিউবটা প্রফেশনাল নেবেন নাকি নেবেন না, এটা জানার বড় একটা বিষয়। আমি বলি, যদি আপনার একটা ইউটিউব চ্যানেল আপনি এখন থেকে শুরু করতেছেন, ইউটিউবে ভিডিও বানানো অলরেডি শুরু করে দিয়েছেন, যে টাইপের ভিডিও বানান আমার তাতে মাথা ব্যথা নেই, ভিডিও বানানোর পাশাপাশি আপনি আপনার বাসায় যদি একটু জায়গা ফাঁকা থাকে, যেখানে আপনি ন্যূনতম বেগুনের গাছ লাগাইতে পারবেন, 2টা সিমের গাছ লাগাইতে পারবেন, 2টা ঢেঁড়সের গাছ লাগাইতে পারবেন, এছাড়াও পেঁয়াজ রসুন এগুলো লাগাইতে পারবেন, বা করলার গাছটাও আপনি লাগাইতে পারবেন, বা পটলের গাছ আছে, এই টাইপের গাছগুলো যদি আপনারা জমিতেও লাগান লাভবান হবেন। মানে চাষ করলে, ফসল যদি চাষ করেন তাহলেও লাভবান হবেন, আবার যদি বাসার আশেপাশে লাগান তাহলে আপনার দেখা যাচ্ছে কিনে খাওয়া লাগবে না, বাসা থেকে আপনি খেতে পারবেন শান্তি মতো। এগুলো হচ্ছে অর্গানিক খাবার, অর্গানিক ফসল, কোনো ভেজাল নাই, কোনো সার বিষ নাই, কিচ্ছু নাই, বাসা থেকে আপনি নিজে খাচ্ছেন, যা সার বিষ দিচ্ছেন হয়তো পোকা টোকা লাগার কারণে, সো এগুলো কিন্তু উপকারে আসতেছে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে যাদের মাঠে জমি আছে তারা এই ধরনের ফসল আবাদ করলে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। এখন ইউটিউবে যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন তাদের কাছে একটা রিকমেন্ড থাকবে, পাশাপাশি আপনার বাসা বাড়িতে হোক বা যাদের 1 বিঘা জমি আছে, 2 বিঘা জমি আছে, 3 বিঘা বা অনেক বেশি বিঘা জমি আছে, তারা মাঠে ফসল আবাদ করবেন, এই সবজির আবাদগুলো করবেন। আপনার বাবাকে আজকে আমার এই ভিডিও দেখান এবং সবজির আবাদে একবার পা রেখেই দেখেন। পেঁয়াজ রসুন এইগুলো কিন্তু অলওয়েজ মানুষের লাগে ভাই, ঠিক আছে। পেঁয়াজ রসুন মরিচ এটা বলতে ভুলে গেছিলাম, এগুলো কিন্তু অলওয়েজ মানুষের লাগে এবং এইগুলোর দাম কিন্তু অলওয়েজ পাওয়া যায়। তো আপনারা যদি ভুলভাল ফসল যদি আবাদ করেন তাহলে তো ভালো এখান থেকে টাকা পয়সা বা বেনিফিট পাবেন না, এটা হলো সবথেকে বড় বিষয়। এই জন্য চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। এখন অনেকে একটা মন্তব্য করবেন, আকাশ ভাই আপনাদের 7 বিঘা জমি আছে, 7 বিঘা জমিতে ফসল আবাদ করেন, 6 মাসে 12 লাখ টাকা ইনকাম করেছেন, মাশাআল্লাহ অনেক ভালো ইনকাম করেছেন, ঠিক আছে, এটা অনেকে বলবেন, ঠিক আছে, কিন্তু আমাদের তো জমি নাই, তাহলে আমরা কি করব ভাই? যতটুকু জমি আছে ভাই ততটুকু জমি নিয়ে কাজ করো, আর যদি জমি না থাকে তাহলে ইউটিউবে কাজ করো, কাজ করে টাকা পয়সা গুছাও। মানুষের জমি হচ্ছে কট নিবা, কট নেওয়ার পরে ওই জমিতে আবাদ করবা, ঠিক আছে। তাহলে কট যে নিচ্ছ তুমি, ওই টাকা তো তুমি পাচ্ছ, ওই পাশাপাশি আবাদ করলে তুমি এখান থেকে আরও এক্সট্রা বেনিফিট পাচ্ছ, তুমি হাই উঠে যাচ্ছ, বুঝতে পারছেন বিষয়টা। এই জন্য সবার কাছে রিকমেন্ড থাকবে, যাদের বাসা বাড়িতে আছে, বাবা মায়ের জমি আছে, সবাই এই কাজগুলো করার চেষ্টা করবেন। ইউটিউবের পাশাপাশি মাঠে কাজ করবেন, ইউটিউবের পাশাপাশি আপনি পড়াশোনা করবেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ইউটিউবের পাশাপাশি যদি বাবার দোকান থাকে দোকানে গিয়ে বসবেন, ইউটিউবের পাশাপাশি যদি আপনার কোনো বিজনেস থাকে বা কোনো কাজকর্ম থাকে সেগুলো করবেন। মানে ইউটিউবকে একদম প্রফেশনাল নেওয়ার দরকার নাই, প্রফেশনাল তখনই নেবেন যখন আপনার ইউটিউব ভিডিওতে মিলিয়ন ভিউ থাকবে এবং প্রত্যেকটা মাসে 2-3 হাজার করে ডলার ইনকাম করতেছেন বা $500 $600 ইনকাম করতেছেন। এতদূর পর্যন্ত যখন যাবেন আপনি এবং যখন আপনি বুঝতে পারবেন যে আমার অডিয়েন্স বেস, একটা ফ্যান বেস আছে, তখন আপনি ইউটিউব ছাড়ার দরকার নাই, তখন আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন, তখন একটা ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর একটা জিনিস বলি, ইউটিউব থেকে অনেক মানুষ টাকা পয়সা ইনকাম করার পর, আমার একটা বন্ধু আছে 30 লাখ টাকা 1 বছরে শেষ করে ফেলছে। এই যে টাকা পয়সা যদি সব শেষ করে ফেলেন তাহলে জীবনে কি করবেন? ও বাইক কিনছে, 8-9 লাখ টাকা দিয়ে বাইক কিনে, বুঝতে পারছেন, এটা ওটা কিনে সব টাকা খরচ করে ফেলছে, আইফোন কিনছে, গ্যালাক্সি S24 আলট্রা কিনছে, তো অ্যারাউন্ড সব টাকা তার নষ্ট করে ফেলছে। ইউটিউব থেকে যত টাকা ইনকাম করবেন সব টাকাগুলো গুছিয়ে রাখেন, মাঠে কারো জমি কট নেন, ফসল আবাদ করেন, আর এই যে বেনিফিট টাকা আসতেছে, কিন্তু 2-4টা গরু কিনতে পারেন, মহিষ কিনতে পারেন, বুঝতে পারছেন।
এইগুলো কাজ যদি করেন তাহলে ভাই আপনি একজন সফল মানুষ। তো এই কাজগুলোই আমি আপনাদেরকে করার জন্য রিকমেন্ড করতেছি, যাতে করে আপনি সফল হতে পারেন। এই হলো আপনার টোটালি একটা রোড ম্যাপ আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর যাদের ভিডিওতে প্রচুর ভিউ আছে ভাই, ওদের কিচ্ছু করা লাগবে না, ওইভাবে কাজটা চালিয়ে যান। আর যদি আপনার মনে হয় যে না আগামীতে আমার কি হবে কি না হবে, তাহলে ভাই টুকটাক মাঠে কাজ করা শুরু করতে পারেন। আপনার বয়স এখন ধরেন অল্প, যখন বয়স বেশি হয়ে যাবে ভাই, তখন যখন আপনার ইনকাম থাকবে না, তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন যে কী থুয়ে কী করবেন। এই জন্য এখন টাকা ইনকাম করতেছেন, এখনই ডিসিশন নিয়ে নেন। আপনি বিজনেস করবেন বা আপনি মাঠে কাজ করবেন না, যেটা করবেন তো সেটা আপনারা কিন্তু নিমিষে এই জিনিসটা ভাববেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে একটা রোড ম্যাপ দেখাইছি যে কিভাবে আসলে আপনারা চলবেন এবং কি কাজগুলো আপনার করা প্রয়োজন, টোটাল কিন্তু আমি আপনাদেরকে বোঝাইছি। এখন দুইটার হচ্ছে খরচের হিসাবটা শেয়ার করি। দেখেন, মাঠে যদি আপনারা কাজ করেন, মাঠে কাজের একটা খরচ আছে। আর আমার লাস্ট 6 মাসের খরচটা শেয়ার করি। ইউটিউবে তেমন একটা খরচ কিচ্ছু নাই ভাই, আর কিচ্ছু খরচ করি নাই, ওই যে আগে খরচ করেছি ওইটাই, আর কোনো খরচ নাই। মানে বিনা পুঁজিতেই ইউটিউব থেকে একটা অর্থ পাচ্ছি। আর মাঠে খরচ করলে টাকা আসবে, এটা হলো সবথেকে বড় কথা। তো এটা হচ্ছে একটা শান্তির বিষয় যে বিকেলবেলা মাঠে আসি, অনেক ভালো লাগে আমার, ঠিক আছে? তো এখন আমি তো আমার অপিনিয়নটা শেয়ার করলাম, এখন আপনারাই বলেন ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম নাকি মাঠে কাজ করে বেশি টাকা ইনকাম। এই দুইটার একটা ছোট্ট উদাহরণ দেই। আমার যদি অন্যান্য চ্যানেল হিসাব করেন তাহলে ভাই মাঠে কাজের থেকে ইউটিউব থেকে বেশি ইনকাম করেছি, ঠিক আছে? আবার নেট এক্সপ্লেন চ্যানেলের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ভাই আমি ইউটিউব থেকে একদমই কম টাকা ইনকাম করেছি। এই জন্য আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব, বিভিন্ন টাইপের চ্যানেল খোলেন। যে টাইপের চ্যানেলে আপনি উঠে যাবেন ওই চ্যানেলটা নিয়েই থাকবেন এবং ওই চ্যানেলটা নিয়ে আশাবাদী হবেন, পাশাপাশি অন্যান্য কাজ করবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঠের ফসল কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানিয়ে দিবেন। বিকেলবেলা আসছিলাম, ঠান্ডা লেগে গেছে, আর কত কথা বলবো তা বুঝতে পারতেছি না। তারপরেও আমি যথেষ্ট পরিমাণ কথা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদেরকে একটা ছোট্ট জিনিস আমি বলি, জীবনে পরিশ্রমী হও, জীবনে পরিশ্রম করো, পরিশ্রম সফলতার মূল। সেই ছোটোবেলা থেকেই কথাগুলো না শুনে শুনে আসি। তো আপনারা অনেকেই পরিশ্রম করতে চান না, পরিশ্রমটা করেন ভাই, শান্তি আছে, টাকাও আছে, সব কিছু আছে। একটা ছোট্ট বিষয় শেয়ার করে আমি ভিডিওটা সমাপ্ত করব। সেটা হচ্ছে কি জানেন, আমাদের এই সমাজে যারা মাঠে কাজ করে তাদের কোনো মানুষ মূল্যায়ন করে না ভাই। আমি একটা সত্য কথা বলি, এই ধরেন আমি তো ইউটিউব থেকে টাকা পয়সা যা ইনকাম করি, 3-4টা বিয়ে করলেও সমস্যা নেই ভাই, সবাইকেই চালাইতে পারবো। ব্যাপারটা হচ্ছে এখন যদি এই মুহূর্তে যদি আমি আমার পরিবার থেকে কেউ যদি কোনো মেয়েকে বিয়ের জন্য যাই, ওই মেয়ের বাবা মা বলবে কি জানেন, আপনার ছেলে কি চাকরি করে? যখন বলবে না চাকরি করে না, তাহলে বিয়ে দিবে না। আমাদের এই এলাকায় 3-4টা এলাকা আছে সেম ভাই। আমি ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করি, মাঠে কাজ করে লাখ টাকা ইনকাম করি, ওইটা দেখবে না ভাই আমি চাকরি করি কিনা। আমাদের এই সমাজে চাকরিকেই বেশি প্রাধান্য দেয়া হয়, এইটা আমার কাছে অনেকটা খারাপ লাগে। আমি যদি কখনো বিয়ে করি ভাই, আমি তো চাকরি করব না ভাই, আমি আগেই বলে দিলাম আমি চাকরি করব না। বাট চাকরি না করেও ধরেন যে অনলাইনে কাজ প্লাস মাঠে কাজ, এই দুইটার মধ্যে থেকে কেউ যদি আমার সাথে কোনো মেয়ে বিয়ে দেয় এবং আমাদের যদি সন্তান হয়, বিশেষ করে যদি মেয়ে হয় আমাদের বা ছেলে হয়, ধরেন আমার যদি মেয়ে হয়, মেয়ে হওয়ার পর যখন ওই মেয়েটা বড় হবে, আমি যদি বেঁচে থাকি, ওই মেয়েকে বিয়ে দেওয়ার সময় অবশ্যই আমি জাস্ট যার সাথে বিয়ে দিব সেই ছেলের কয়েকটা গুণ আমি দেখবো যে ছেলেটা ঠিকঠাক আছে কিনা এবং সে আমার মেয়েটাকে খাওয়াইতে পারবে কিনা, অবশ্যই তার সাথে আমি বিয়ে দিব। এটা হলো সবথেকে বড় কথা। আমাদের সমাজে এই জিনিসটা না মানুষ ভালো চোখে দেখে না, অনেক খারাপ চোখে দেখে। এটা আমার কাছে অনেকটা খারাপ লাগে। তো যাই হোক ভাই, এই ব্যাপারটা বুঝতে হবে, রিয়েলিটি বুঝতে হবে ভাই, রিয়েলিটি মেনে নাও, বাস্তবতা মেনে নাও। চাকরি করলেই তারাই হচ্ছে কোটিপতি বা চাকরি করলে তাদেরই ভবিষ্যৎ ভালো, আর যারা মাঠে কাজ করে, যারা খেটে খায়, ঠিক আছে, এরা মনে হয় ভালো না। তো আমার কাছে এই জিনিসটা ব্যাপারটা খুবই খারাপ লাগে। যাই হোক, আমি আবার কাউকে হেউ করে কথা বলতেছি না, ছোট্ট একটা ওয়ার্নিং দিয়ে রাখি। আমাদের ফসলের কেমন ইনকাম হয়েছে বা কেমন কি হয়েছে একটা আপনাদেরকে চার্ট তুলে ধরেছি ভাই। দয়া করে কেউ আমাদের মাটির উপরে হামলা করবেন না, মানে ফসলের উপর কেউ হামলা করবেন না। আপনি 2টা গালি দিবেন ভাই, আমার সামনে এসে আমাকে গালি দেন, আমি মেনে নিব। কিন্তু প্লিজ এই সিম ক্ষেত আছে, ঢেঁড়স ক্ষেত আছে, পেঁয়াজ ক্ষেত আছে, রসুন ক্ষেত আছে, কেউ ফসল নষ্ট করবেন না। আমার এলাকায় অনেক মানুষ আছেন হিংসা করেন, জীবনে ওই কাজটা করবেন না। আমি একটা জিনিস আপনাদের সবাইকে বলি, এটা বলেই শেষ করে দিব, আর কোনো কথা বাড়াবো না। সেটা হচ্ছে আমাদের এই সমাজে একটা সবথেকে খারাপ জিনিস কি জানেন, একজন যদি উপরে উঠে যায়, একজন যদি ভালো কিছু করে, আর 10 জন তাকে টেনে হেঁচড়ে নামানোর চেষ্টা করে, যেটা সবথেকে খারাপ একটা বিষয়। তো আমি চাই, আমি যত তথ্য শেয়ার করলাম সাদা মনে, কোনো কাদা নেই, পরিষ্কার জিনিস শেয়ার করেছি। কেউ হিংসা করবেন না। মনে রাখবেন ভাই, আপনাকেও যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে। তো আপনি যখন আমার উপরে হিংসা করবেন, ওই যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি কিন্তু দেখতেছে ভাই। তিনি দেখতেছে কি, আমি তো 2 জনকে সৃষ্টি করলাম, আমি তো 2 জনেরই ভালো চাচ্ছি। এখন দেখি একজন আর একজনের উপর হিংসা করে, যে হিংসা করে সেই কিন্তু ঠকে যায়। অতএব
অন্যের ভালো দেখলে আপনি একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ, সে অনেক বড় কিছু হতে পারছে। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন, তিনি তো সফল হতে পেরেছে, তিনি তো ভালো উচ্চ পদে উঠতে পেরেছে, আমি উঠতে পারিনি, আমার প্রতি সহায় হন, আমিও যেন উচ্চ পদে উঠতে পারি। সো এইভাবে আপনাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আপনি সফল। ছোট্ট একটা কথা বলবো, এই কথাটাই লাস্ট, মানে এরপর আর কথা বলবো না। বর্তমানে বাংলাদেশে একটা ইস্যু চলতেছে, সেটা হচ্ছে কি, বাংলাদেশে বর্তমানে যা কিছু ঘটতেছে এইগুলো নিয়ে না ভারতে গুজব ছড়ানো হচ্ছে, ঠিক আছে। ভারতের বেশ কয়টা মিডিয়া আছে, তার মধ্যে রিপাবলিক বাংলা, ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশকে নিয়ে একদম বানোয়াট হজ বড়লা নিউজ প্রচার করতেছে। আমরা নাকি হিন্দুদের উপরে জুলুম করতেছি, হিন্দুদের নাকি মারতেছি, ওই ধর্মটা নাকি রাখবো না, এটা সেটা একদম মিথ্যা বানোয়াট এই ধরনের গুজবগুলো ইন্ডিয়ার বা ভারতের কিছু মিডিয়া প্রচার করতেছে, যেটা আমাদের কাছে অনেকটা খারাপ লাগছে। ছোট্ট একটা উদাহরণ দেই, আমার এই চ্যানেলে যেহেতু হিন্দু বা অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছেন, একটা ছোট্ট কথা বলি শোনেন। আমরা ছোটোবেলা থেকে, আমার হাই স্কুল জীবন বলেন, প্রাইমারি স্কুল জীবন বলেন, আমাদের সাথে 6টা হিন্দু মেয়ে পড়াশোনা করেছে। মুসলিম মেয়ের সাথে যেমন আমরা মিলেমিশে থাকছি, তাদের সাথেও মিলেমিশে থাকছি, একসাথে বসে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি। ব্যাস, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেম, যারা সিনিয়র আছে বড় ভাই হিসেবে তাদেরকে সম্মান দিয়েছি। আবার অনেক ছেলে আছে বন্ধু, অনেক মেয়ে আছে বান্ধবী। বিশ্বাস করেন ভাই, আমার যেহেতু বন্ধু একটা হিন্দু ছেলে, তো আমার যদি ওই বন্ধুকে কেউ যদি মারে বা আঘাত হানে, অবশ্যই আমি গিয়ে প্রতিবাদ করব যে কেন মারতেছিস ওকে, করবো না? আমি অবশ্যই করব। তো এইভাবে আমরা তো অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু ভারতের যে মিডিয়াগুলো এই ধরনের কথাবার্তা বলতেছে, আমাদের এলাকায় যে হিন্দু ভাই বোনেরা আছে, বিশ্বাস করেন ওরা আমাদের থেকে সুখী, কারণ ওদেরকে আমরা বড় চোখে দেখি, ছোট চোখে দেখি না ভাই, বড় চোখে দেখি। কেন জানেন? ওরা কোনো দোকান দিলে বা দোকানে মালাপাতি বিক্রি করলে আমরা ওদের দোকান থেকে বেশি পরিমাণে কিনি, ওদের দোকানে বেশি পরিমাণে কিনি। কখনো সংখ্যালঘু বা এটা সেটা মনেই করি না ভাই। ইভেন আমাদের বাংলাদেশের অন্যান্য প্রান্তেও সেম আমরা মনেই করি না। কিন্তু রিপাবলিক বাংলা যে তথ্যগুলো শেয়ার করতেছে একদম ভুল তথ্য, এবং যাদের ভিডিও ফুটেজ তুলে ধরতেছে সেই ভিডিও ফুটেজগুলো বহু পুরনো অন্যান্য দেশের ফুটেজ আর বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে। এখানে শেষ না, আর একটা কথা বলবো, এই ভারতের মিডিয়াগুলো বলতেছে বাংলাদেশ থাকবে না, এটা না সেটা না। ভাই শুনেন, আগের আওয়ামী লীগ সরকার যত পরিমাণ নির্যাতন করেছে তখন প্রত্যেকটা দলকে আলাদা করেছে, আর এখন বাংলা মানুষ সবাই হচ্ছে একজোট। এত সস্তা না, বাংলাদেশ থাকবে না। তো এই ধরনের ভারতের যে মিডিয়াগুলো আছে ভাই, এইগুলো বুঝি না, এগুলো দালাল মিডিয়া, হকার মিডিয়া। হাসিনা যখন বাংলাদেশ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যখন ভারতে পালিয়ে যায়, বিশ্বাস করেন ছাত্রদের যে গুলি করে মারলো, এত কিছু যে ঘটলো, এত যে দুর্নীতি হলো, বাংলাদেশের টাকাগুলো পাচার করলো, এইগুলো নিয়ে একটা ভারতের মিডিয়া কোনো কথা বলেনি। আর যখন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বেঁচে থাকার আশা করতেছে, শেখ হাসিনার টাকাগুলো যখন পাওয়া বন্ধ হয়ে গেছে, তখন থেকেই ভাই আমাদের বাংলাদেশের পিছনে লাগা শুরু করেছে। প্রিয় হিন্দু ভাই বোন, আমরা কখনো সংখ্যালঘু বাংলাদেশের প্রতিটা হিন্দুকে ভাবি নাই, প্রতিটা হিন্দু ভাইদেরকে আগলে রেখেছি, একসাথে থেকেছি, কোনো ধরনের হিংসাত্মক ভাব নিয়েও থাকি নাই। কোনো হিন্দু ভাই বোনের সাথে আমাদের কখনো গ্যাঞ্জাম লাগেইনি ভাই, কোনো দিন গ্যাঞ্জাম লাগেনি। আমাদের মুসলমান ছেলেদের মধ্যে হয় কি, এই তুই আমার এই বেঞ্চে কেন বসলি, তোর কপালে দুঃখ আছে, ওর সাথে মারামারি করেছি। কোনো হিন্দু ছেলে বা মেয়ে সাথে কোনো দিন আমরা এই ধরনের আচরণও করি নাই। একদম ফ্রেশ, ফুল ফ্রেশ, 100% ফ্রেশ, ঠিক আছে। তো যাই হোক, এটাই বলার ছিল লাস্ট কথা। তো আমি আর কথা বলতে পারতেছি না, অনেক মানে লেট হয়ে গেছে, আর এইদিকে ঠান্ডা পড়তেছে প্রচুর, বাসায় যেতে হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যে কোনো আইডির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।